স্বাগতম নথিপত্র 360 এর আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও আরব দেশগুলো কেন নীরব, তাদের দুর্বলতা কোথায় এবং ভবিষ্যৎ কি হতে পারে। গত 20 মাসে ইসরায়েল অন্তত 60টি মুসলিম দেশে 35,000-এরও বেশি হামলা চালিয়েছে। এই দেশগুলো হলো ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান, কাতার এবং তিউনিসিয়া। ইসরায়েলের বিমান, স্থল ও ড্রোন হামলায় গাজায় প্রাণ হারিয়েছে 64,000-এরও বেশি মানুষ। 400 জনের বেশি মানুষ অনাহারে মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল ও আবাসিক ভবন। এই হামলা শুধু একটি অঞ্চল নয়, একটি জাতির অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। হাজার হাজার মানুষ আহত, বেঁচে থাকা মানুষের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা, খাদ্য বা আশ্রয়। পরিস্থিতি এখন এক ভয়াবহ মানবিক সংকট। লেবাননে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছে প্রায় 590 জন। হিজবুল্লাহর ঘাঁটি ও অস্ত্র ডিপো ধ্বংস হয়েছে। সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ায় ইসরায়েল চালিয়েছে একাধিক বিমান হামলা, নিহত হয়েছে 260 জন। লাটাকিয়া ও হোমস অঞ্চলে ইরান সমর্থিত সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনে নিহত হয়েছে 35 জনেরও বেশি। এর মধ্যে 26 জন ছিলেন সাংবাদিক। সানা বিমানবন্দর ও হুতি নেতাদের ঘাঁটি ধ্বংস হয়েছে। ইরানে 12 দিনের যুদ্ধে ইসরায়েল চালিয়েছে 720টিরও বেশি বিমান হামলা। এই হামলায় ইরানে নিহত হয়েছে প্রায় 610 জন। এর মধ্যে 300 জন সামরিক সদস্য। ধ্বংস হয়েছে 60টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা। কাতারের রাজধানী দোহা, যেখানে শান্তি আলোচনার আশায় মিলিত হয়েছিল হামাস নেতারা, কিন্তু সেই বৈঠকেই আঘাত হানে ইসরায়েলের বিমান। এই হামলা নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে আরও 4 জন। তিউনিসিয়ায় গাজায় সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। জাহাজে আগুন লেগেছে, কাঠামোগত ক্ষতি হয়েছে, যদিও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। কাতারে হামলার পরে আরব লীগ ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে, কিন্তু এই নিন্দা ছিল শুধুই প্রতীকী। দোহা সম্মেলনে 60টিরও বেশি দেশ অংশ নিয়েছিল। এই সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো হয়, তুলে ধরা হয় দুই রাষ্ট্র সমাধানের দাবি, আহ্বান জানানো হয় 1967 সালের সীমান্তে ফিরে যাওয়ার। কিন্তু বাস্তবতা হলো কোনো বাধ্যতামূলক রেজলিউশন পাস হয়নি, কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়নি, এমনকি কোনো সামরিক পদক্ষেপের ঘোষণাও আসেনি, কারণ কিছু দেশ ভোটে বিরোধিতা করেছে। ফলে সম্মেলনটি হয়ে ওঠে উচ্চস্বরে প্রতিবাদের জায়গা, কিন্তু নীতিগত পদক্ষেপের ক্ষেত্রে ব্যর্থ। অনেক আরব সরকার স্বৈরাচারী বা আধা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় পরিচালিত। তারা জনগণের ক্ষোভ দমন করে আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমা সহায়তা হারানোর ভয় কাজ করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র এবং অনেক আরব দেশগুলোরই অর্থনৈতিক ও সামরিক সহায়তাকারী। যেমন মিশর বছরে প্রায় $1.3 বিলিয়ন সামরিক সহায়তা পায়, জর্ডান পায় $1 বিলিয়নেরও বেশি। এই সহায়তা হারানোর আশঙ্কায় তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে ভয় পায়। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সাথে চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করে। এই চুক্তিগুলো মূলত অর্থনৈতিক, প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠে। এর ফলে এসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে দ্বিধায় পড়ে। আরব লীগ, ওআইসি ও জিসিসি, এই তিনটি বড় সংগঠন একত্রে কাজ করতে পারে না। সৌদি আরব, কাতার, ইউএই, মিশর সবাই আলাদা কূটনৈতিক পথ অনুসরণ করে। এই বিভাজনের ফলে সম্মিলিত পদক্ষেপ নেওয়া অসম্ভব হয়ে পড়ে। আরব বিশ্বের কয়েকটি দেশ বর্তমানে গভীর অভ্যন্তরীণ সংকটে রয়েছে। লেবানন অর্থনৈতিক দেউলিয়ত্বে ভুগছে। সিরিয়া গৃহযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইয়েমেন এখনো চলমান সংঘাতে বিপর্যস্ত। এই সংকটগুলোর কারণে এসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছে না। তাদের প্রধান লক্ষ্য এখন নিজেদের অস্তিত্ব রক্ষা। জরিপে দেখা গেছে 90% আরব জনগণ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায়, কিন্তু সরকারগুলো জনমতের প্রতিফলন ঘটায় না। এর প্রধান কারণগুলো হলো গণতন্ত্রের অভাব, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিরোধী মত দমন। কিছু আরব দেশ, বিশেষ করে মিশর ও সৌদি আরব, হামাসকে সন্দেহের চোখে দেখে, কারণ তারা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। ফলে গাজা যুদ্ধকে ধর্মীয় বা রাজনৈতিক বিপ্লবের অংশ হিসাবে দেখে, মানবিক সংকট হিসাবে নয়।
আরব লীগ বা ওআইসি জাতিসংঘে প্রস্তাব দিতে পারে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। আইসিসি বা আইসিজে মামলা করতে হলে আন্তর্জাতিক সমর্থন দরকার, যা পাওয়া কঠিন। ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং আরব বিশ্বের নীরবতা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনগণের ক্ষোভ বাড়ছে, কিন্তু সরকারগুলো এখনো দ্বিধায়। এই চাপ যদি বাড়তে থাকে তাহলে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। ইরান, হিজবুল্লাহ, হুতি সবাই সক্রিয়। যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে দিতে পারে। এব্রাহাম অ্যাকর্ডস ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি ইসরায়েলের আগ্রাসন চলতে থাকে তাহলে সম্পর্ক ছিন্ন করতে পারে ইউএই, বাহরাইন ও মরক্কো। আন্তর্জাতিক আদালতে মামলা বাড়ছে। যদি এইসব মামলা সফল হয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আইনি চাপ বাড়বে। আরব লীগ যদি ব্যর্থ হয় তাহলে নতুন আঞ্চলিক জোট গঠিত হতে পারে, যেখানে নেতৃত্ব দিতে পারে কাতার, তুরস্ক, ইরান ও আলজেরিয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক সম্ভাব্য সংঘাত, পরিবর্তন ও পুনর্গঠনের দ্বার প্রান্তে। আরব বিশ্বের নীরবতা শুধু কূটনৈতিক নয়, এটি ভূরাজনৈতিক দুর্বলতা, অভ্যন্তরীণ স্বৈরাচার এবং আন্তর্জাতিক নির্ভরতার প্রতিফলন। ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং আরব বিশ্বের নীরবতা আজ আমাদের এক গভীর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। হাজার হাজার মানুষ নিহত, শহর ধ্বংস, মানবতা রক্তাক্ত। তবুও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত, আরব নেতৃত্ব দ্বিধাগ্রস্ত। এই পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিক নয়, মানবিক বিপর্যয়ের দিকেও এগিয়ে যাবে। যদিও দোহা সম্মেলনে কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, বাস্তবায়ন না হলে এই নীরবতা আরো হামলার আমন্ত্রণ হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই নীরবতা ভাঙাবে কে? আরব বিশ্ব কি সত্যি একদিন ঐক্যবদ্ধ হয়ে মানবতার পক্ষে দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। এতক্ষণ নথিপত্র 360 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন।